নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম এসআইপি সম্বন্ধে, কি করণীয় কি করণীয় নয়, কোন এসআইপিতে ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, এসআইপি কিভাবে পরিচালিত হয় ইত্যাদি। আজ আজ আমাদের পর্বের বিষয় ডাইরেক্ট ইকুইটি ইনভেস্টিং বা ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট। তো ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট কি, আমরা কেন করব, কি কি লক্ষণীয় বিষয়, কি কি লক্ষ্য রাখবো, এগুলি আমাদের প্রধান বিষয়। তো আমরা জানি, আমরা দেখেছি যে এসআইপিতে আমরা মোটামুটি 12 থেকে 20, 22, 25% পর্যন্ত রিটার্ন আমরা পেতে পারি। এটা রিস্ক অনুযায়ী হবে। আপনি যদি স্মল ক্যাপ ফান্ডে রিস্ক নেন, বেশি রিটার্ন পাবেন। মিড ক্যাপে একটু কম, লার্জ ক্যাপে বা ডেপ্ট ফান্ডে আরও কম। তো যেহেতু আমাদের সেভিংসের রিটার্ন বাড়ানোর আমাদের লক্ষ্য, সেহেতু আমরা ধরে নিচ্ছি স্মল বা মিড ক্যাপেই করবো। বেশ, 15 থেকে 20% ধরে নিচ্ছি আমরা রিটার্ন পাবো। কিন্তু কিন্তু আমি যদি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করি, তাহলে ফলটা কি দাঁড়াবে, একটা ছোট্ট হিসাবের মাধ্যমে বুঝুন। দেখুন, আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করছেন, রিটার্ন আপনি 25%, আমি মোটামুটি 20% ধরছি। এবার দেখুন মজাটা কি হবে। আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করছেন মানে আপনি হিউজ রিস্ক নিচ্ছেন। ফান্ড ম্যানেজারকে, এটা আমি শুধু অঙ্ক হিসেবে বোঝাচ্ছি, যে ফান্ড ম্যানেজারকে আপনি 100 কোটি টাকা আপনি দিলেন। তো সেবির রুলস অনুযায়ী ফান্ড ম্যানেজার সেটিকে আপনার 70 থেকে 80% টাকা ও স্মল ক্যাপে লাগাবে, বাকি 20 থেকে 30% টাকা কিন্তু ও স্মল ক্যাপে লাগাবে না। সেটি লার্জ ক্যাপ কিংবা ডেপ্ট ফান্ড কিংবা ইত্যাদি সিকিউরিটিজ, এগুলোতে লাগাবে। কারণটা কারণটা এই যে যদি স্মল ক্যাপ ডাউন হয়ে যায়, তাহলে আপনার রিটার্নটি ডাউন হয়ে যাবে এবং ওই ফান্ড হাউসের, ওই ফান্ড ম্যানেজারের পারফরম্যান্স ডাউন হয়ে যাবে, নেগেটিভ রিটার্ন পাবেন। তাহলে আর কেউ ওই ফান্ডে বিনিয়োগ করবে না। তাই সে ইচ্ছাকৃতভাবেই, সেবি রুলস বলুন বা ইচ্ছায় বলুন, সে কিন্তু ম্যানেজ করে, রিস্ক ম্যানেজ করে এবং আপনাকে মোটামুটি একটা রিটার্ন দেয়। এইবার খেলা শুরু হবে যদি আপনি ডাইরেক্ট স্মল বা মিড ক্যাপে ইনভেস্ট করেন। এটাই আমাদের প্রধান বিষয়, এই নিয়ে আমাদের পরবর্তী পর্বগুলি চলবে। তো একটা ছোট হিসেবের মাধ্যমে বোঝায় রিটার্ন কী হবে। আপনি এসআইপিতে রিস্ক নিয়ে রিটার্ন পেলেন 20 থেকে 22% বা 25%। আর আপনি যদি সরাসরি ডাইরেক্টলি স্টকে ইনভেস্ট করেন, তো কি হবে। আপনি 100 কোটি টাকা ইনভেস্ট করলেন, 20 টাকা 20 টাকা করে, এটা জাস্ট হিসেব, মানে আপনার পয়সার পরিমাণটা যেমন হবে এই রেশিওতেই আর কি সেটি বিন্যস্ত হবে। আমি শুধু হিসাব বোঝানোর জন্য 100 টাকা দিয়ে উদাহরণ দিচ্ছি। তো আপনি 100 টাকা নিলেন এবং 5টি স্টকে 20 টাকা করে ইনভেস্ট করলেন। তো এবার দেখুন 2 বছর পর কি হয়। 2 বছর ধরে নিচ্ছি, কি হয়। আপনার 5টির মধ্যে মাত্র 2টি স্টক চললো, 3টি স্টক কিন্তু চললো না। মানে 20, 40 টাকা স্টক চলবে আর বাকি 60 টাকা স্টক চলবে না। ধরুন 2টি স্টকে আপনার প্রায় 80% করে কমে গেল, আর একটি স্টক রিটার্ন দিলেও না কমলেও না, মানে ওই 20 টাকা 20 টাকায় থাকলো। কিন্তু যে 2টি স্টক চলবে, সেই 2টি স্টক কিন্তু 5 গুণ, 10 গুণ, 20 গুণও হতে পারে। আমি 20 গুণ ধরবো না, 10 গুণও ধরবো না, আমি গড়ে 5 গুণ ধরছি। দুটো স্টক অনলি 40%। আপনি 5টি স্টক নিয়েছেন, তাহলে 2টি চলছে, মানে আপনার 40% স্টক আপনার রিটার্ন দিচ্ছে, ভালো রিটার্ন দিচ্ছে। তো যদি 5 গুণ করে হয়, তো 20 টাকার 5 গুণ মানে 100 টাকা। দুটো স্টকে 100, 100, 200 টাকা। আর একটি স্টক আপনার পারফর্ম করেনি, মানে 20 টাকা 20 টাকায় আছে। আর দুটি স্টক 80% করে কমে গেল, মানে 100 টাকায় 80 টাকা, মানে 10 টাকায় 8 টাকা, 20 টাকায় 16 টাকা।
মানে আপনি মাত্র 4 টাকা, 20 টাকায় 4 টাকা থাকলো, আপনি 16 টাকা লস করলেন। মানে দুটো স্টকে আপনার 4 টাকা 8 টাকা পাবেন মাত্র। তাহলে আপনার মোট রিটার্ন কত হলো? দুটো স্টকে 200 টাকা, একটি স্টকে 20 টাকা, মানে 220 টাকা। আর দুটো স্টকে যেটা পারফর্ম করেনি 4 টাকা 4 টাকা 8 টাকা, মানে 220 আর 228 টাকা। তাহলে আপনার রিটার্নটি কত হলো? আপনি জমিয়েছিলেন 100 টাকা, পেলেন 228 টাকা। তার মানে আপনার 2 বছর রিটার্ন হলো 114 টাকা, মানে বছরে প্রায় 56 টাকা, মানে 56% রিটার্ন পেলেন। এসআইপিতে কত পেয়েছিলেন? 20 থেকে 25%। আর ডাইরেক্ট কত পেলেন? প্রায় 50 থেকে 60%। এটাই হবে পার্থক্য। এইবার মনে হচ্ছে খুব সহজ ব্যাপার, অতটা সহজ নয়। এক্ষেত্রে কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। প্রথম সাবধানতা কি? প্রথম সাবধানতা হলো টাকাটিকে যত পারবেন সমানভাবে বিন্যস্ত করে বিভিন্ন স্টকে ইনভেস্ট করবেন, একটি বা দুটি স্টকে নয়। যত আপনার বেশি স্টকে ইনভেস্ট করবেন, আপনার রিস্ক এক্সপোজার আপনার পক্ষে থাকবে। দুটি স্টক নিলেন, দুটি স্টক পারফর্ম করলো না, তাহলে তো মুশকিল। যত স্টকের সংখ্যা বাড়াবেন সবগুলোতে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করবেন। এই ডিস্ট্রিবিউশনে ভাগ করা যায়, সেটা পরের পর্বগুলোতে বুঝতে পারবেন। মানে এক জায়গা বা দু জায়গায় টাকা রাখবেন না, যতগুলি বেশি সংখ্যক স্টক পাওয়া সম্ভব তাতে লাগাবেন। 2 নম্বর, কখনো ক্ষমতার বাইরে, মানে আমি বলেছিলাম আমাদের জীবন অর্থনীতি, সেখানে আপনার সেভিংসের একটা অংশ যদি বুঝতে না পারেন, তাহলে আমার ওই আমাদের জীবন অর্থনীতি বলে একটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারবেন। আপনি রিস্ক কম নেবেন, আপনার নির্দিষ্ট পরিমাণ টাকাটি নেবেন, ওই টাকাটি ইনভেস্ট করবেন, বেশি লোভ করবেন না। দ্বিতীয় কথা, ধার বাকি করবেন না, ধার বাকি করে ইনভেস্টমেন্ট করবেন না। মানে ইনভেস্টমেন্টের রিটার্ন তখনই পাবেন যখন আপনি শান্তি এবং মনের শান্তি নিয়ে আপনি ইনভেস্টেড থাকবেন। মানসিক শান্তির কথা আমি বলেছিলাম আগের ভিডিওতে, দেখে নেবেন যে মানসিক শান্তি কেন প্রয়োজন, আর কনসেন্ট্রেশন কেন প্রয়োজন, গোল কেন প্রয়োজন। তাহলে আপনি আপনার টাকাতে ম্যাক্সিমাম স্টক কিনবেন, ইকুয়াল বন্টন করে। তৃতীয় কথা হচ্ছে যে আপনি ধার, লোন বা ক্ষমতার বাইরে কোনো টাকা ইনভেস্ট করবেন না, লোভে পড়বেন না। তৃতীয়, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি একটি কোম্পানিতে ইনভেস্ট করবেন কেন? বিজনেস দেখে। তো সেই টাকাটা তো সে খাটাবে, 1 বছর, 6 মাস, 2 বছর সে খাটাবে। তো আপনি যদি প্রতি মুহূর্তে তাকে ট্র্যাক করতে থাকেন, আজকে ক টাকা দাম উঠলো, কালকে ক টাকা দাম নামলো, আপনার মধ্যে একটা প্যানিক তৈরি হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে একবার 5 মিনিটের চার্ট, 1 ঘন্টার চার্ট, 1 মিনিটের চার্ট, একদিনের চার্ট, সপ্তাহের চার্ট, এভাবে দেখবেন না। তাহলে আপনি কিন্তু আপনার মধ্যে প্যানিক তৈরি হবে এবং আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন। প্যানিক করবেন না, অন্তত 1 মাস আগে দেখবেন না। নিয়ম হচ্ছে ও প্রতি কোয়ার্টারে 3 মাস অন্তর অন্তর ওর পারফরমেন্স ট্র্যাক করুন। যদি মনে হয় পারফরমেন্স কমছে, তবে আপনি বেরোন, তার আগে বেরোবেন না। বেশ, এগুলি হলো স্বাভাবিক ব্যাপার। এবার এই যে 5টি স্টক নেব, কীভাবে স্টক নেব, স্টক বাঁচব কী করে? তো সেটি আমাদের ভিডিওর এবং আমার ইউটিউব জার্নির প্রধান বিষয়। আমি এই নিয়েই কাজ করি। তো একটি স্টককে বাঁচতে গেলে আপনাকে কী কী দেখতে হবে, কী কী বুঝতে হবে? ওই যে বললাম না, দুটো স্টক 80% করে নেমে গেল, নামবে না, আপনি অতক্ষণ থাকবেনই না। আপনি যদি কোম্পানিকে ট্র্যাক করেন তো 80% নামতে দেবেন না, তার আগে আপনি বেরিয়ে যাবেন এবং ভালো অপরচুনিটি খুঁজবেন। সেটা কীভাবে করবেন সেটা আমি পরবর্তীতে জানাবো। তো একটা স্টক, যে স্টকে আপনি ইনভেস্ট করবেন, সেই স্টকটিকে কীভাবে বাঁচবেন, কোন কোন জিনিস নজর দিতে হবে, সেগুলি আমার পরের বিষয়। পরবর্তী পর্ব থেকে আমি সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি বললাম ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করলে সেটা এসআইপির থেকে কী পার্থক্য হবে, একটি ছোট্ট অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। কখন কোন কোন খাতে কীভাবে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্ট করার আগে এবং পরে কী সাবধানতা নিতে হবে, কেন প্যানিক করা যাবে না, প্যানিক করলে কী হতে পারে, এগুলি কিন্তু প্রধান বিষয়।
আশা করি বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।